মুক্তিবাহিনীতে বামপন্থীদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কেবল আওয়ামী লীগের একাংশের নয়, ভারতের দক্ষিণপন্থী মহলের তীব্র বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা কোনো অংশেই কম ছিল না। জাতীয় উপদেষ্টা কমিটি গঠন প্রসঙ্গে তাদের অভিমত থেকেও প্রতিক্রিয়ার তীব্রতা আঁচ করা চলে। তাজউদ্দিন ও টিপি ধরের সম্মতির ফলে যেদিন বামপন্থীদের রিক্রুট করার সিদ্ধান্ত হয়, ঠিক সেদিনই অর্থাৎ 13ই সেপ্টেম্বরে দিল্লির এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় পার্লামেন্ট সদস্য এবং বাংলাদেশের জন্য জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক সমর গুহ জাতীয় উপদেষ্টা কমিটি গঠনের জন্য ডিপি ধর এবং ভারতের পররাষ্ট্র সচিব টি.এন. কলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে সোভিয়েত সাহায্য ও সমর্থন লাভের নামে জোর করে এই দুই ভারতীয় কর্মকর্তা বাংলাদেশ সরকারের নেতৃত্বে পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বহুদলীয় উপদেষ্টা কমিটি গঠন এবং তৃতীয় সপ্তাহে ন্যাপ সিপিবি কর্মীদের মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ সংগ্রামের নেতৃত্বে কোনো মৌল পরিবর্তন না ঘটলেও পরিবর্তনের যে সম্ভাবনা সৃষ্টি হয় তা সমভাবেই আওয়ামী লীগের দক্ষিণপন্থী ও ভারতের দক্ষিণপন্থীর কাছে আপত্তিকর ছিল। কিন্তু 23শে সেপ্টেম্বর ডিপি ধরের মস্কো যাত্রাকালে কূটনৈতিক পাথেয় হিসেবে এর মূল্য সম্ভবত কম ছিল না। এর 4 দিন বাদে ইন্দিরা গান্ধী সোভিয়েত নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার জন্য মস্কো যান। ইন্দিরা গান্ধীর মস্কো যাত্রার আয়োজন চলাকালে তাজউদ্দিন বাদে প্রায় সমগ্র বাংলাদেশ নেতৃত্বের দৃষ্টি নিবদ্ধ ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের বাংলাদেশ প্রতিনিধি দল প্রেরণের বিষয়কে কেন্দ্র করে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত খন্দকার মোস্তাকের ধারণা ছিল তিনি এই প্রতিনিধি দলের নেতৃত্ব করতে চলেছেন। স্টেট ডিপার্টমেন্ট জন আরউইন ভারতের রাষ্ট্রদূতকে প্রবাসী সরকারের একাংশের সঙ্গে গোপন মার্কিন যোগাযোগের বিষয়ে জানানোর পর খন্দকার মোস্তাকের আমেরিকা সফরের বিষয়ে যখন নতুন করে চিন্তাভাবনা শুরু হয়, তখন 8 সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল 21শে সেপ্টেম্বরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। যুক্তরাষ্ট্রের অবস্থানরত আরও 3 জন প্রতিনিধি এদের সঙ্গে যুক্ত হন এবং বিচারপতি আবু সাইদ চৌধুরী এদের নেতৃত্ব দান করেন। ইতিমধ্যে পাকিস্তান ও আমেরিকার প্রচেষ্টার ফলে মুক্তিযোদ্ধাদের তৎপরতা বন্ধের জন্য জাতিসংঘকে পুনরায় যে ভূমিকায় দাঁড়া করানোর চেষ্টা করা হয় তার নেপথ্য সোভিয়েত প্রচেষ্টায় ব্যাহত হয়। সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আদম মালিক পাকিস্তান ও ভারতকে দ্বিপাক্ষীয় আলোচনা শুরু করায় সম্মত করানোর প্রয়োজন উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদে এই বিতর্ক ফলপ্রসূ না হওয়াই সম্ভব। পাকিস্তানের পক্ষে মাহবুব আলীর অভিযোগ এবং ভারতের সমর সেনের জবাব ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সাধারণ পরিষদে বাংলাদেশ বিষয়ক বিতর্ক শেষ হয়। এই সময়ে বাংলাদেশ প্রশ্নে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু হয় মস্কোতে এবং তার ফলে পরিস্থিতির মৌলিক উন্নতি ঘটে। 28-29 সেপ্টেম্বরে ইন্দিরা গান্ধীর মস্কো সফরকালে উভয় দেশের নেতৃবৃন্দের আনুষ্ঠানিক বক্তৃতা এবং শীর্ষ বৈঠকের শেষে প্রকাশিত যুক্ত ইশতেহার থেকে বাংলাদেশ প্রশ্নে সোভিয়েত ভূমিকার স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যায়। যুক্ত ইশতেহারে মূল অংশে বলা হয়, উপমহাদেশে শান্তি সংরক্ষণের স্বার্থে উদ্ভূত সমস্যার রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে পূর্ব বাংলার মানুষের বাসনা, অবিচ্ছেদ্য অধিকার ও আইনানুগ স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং শরণার্থীদের দ্রুত গতিতে ও নিরাপদে সম্মান ও মর্যাদার পরিবেশে স্বদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যুক্ত ইশতেহারে আরও বলা হয় যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় ভারত ও সোভিয়েত উভয় পক্ষ এ ব্যাপারে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখবে। এই শেষোক্ত ঘোষণা থেকে ইঙ্গিত পাওয়া যায়
ভারত সোভিয়েত মৈত্রী চুক্তিতে বর্ণিত যোগাযোগ ও মতবিনিময় সংক্রান্ত ধারা কার্যকর হবার পর পরিস্থিতির উদ্ভব ঘটেছে বলে উভয় পক্ষ মনে করে। বাংলাদেশের প্রশ্নে সোভিয়েত ভূমিকার পরিবর্তন ঘটে। 28 সেপ্টেম্বরে মস্কো শীর্ষক বৈঠকে ইন্দিরা গান্ধীর সঙ্গে 3 সোভিয়েত নেতা ব্রেজনেভ, পোর্দগোনি এবং কোসিগিনের 6 ঘণ্টা ব্যাপী আলোচনার ফলে এই শীর্ষ বৈঠকের 1.5 বছর পর বৈঠকের পঞ্চম অংশগ্রহণকারী ডিপি ধর আমাকে যে বিবরণ দান করেন তদ্রূপ বিবরণ সম্ভবত আজও অন্যত্র প্রকাশিত নয়। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে 28-29 সেপ্টেম্বর এক গুরুত্বপূর্ণ দিন, কেননা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতির মাঝে জাতীয় মুক্তি সংগ্রামের উপাদান বর্তমান। এই স্বীকৃতির ভিত্তিতে এবং এই পরিস্থিতি ভারতকে বৃহত্তর সংঘর্ষে জড়িত করে ফেলতে পারে এই আশঙ্কায় একমত হয়ে ভারতের সামরিক প্রস্তুতি জোরদার করার পক্ষে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তির সম্মতি বাংলাদেশ মুক্তির জন্য ভারতের সর্বাত্মক সহায়তার পথ উন্মুক্ত করে। ভারতের সামরিক প্রস্তুতির পাশাপাশি যে রাজনৈতিক সমাধানের জন্য সচেষ্ট হওয়ার কথা বলা হয় সেই সমাধানের শর্তাবলী যা যুক্ত ইশতেহারে ঘোষণা করা হয় কার্যত ছিল বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা দাবির নামান্তর। যুক্ত ইশতেহার প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই মস্কো শীর্ষ সম্মেলনে অর্জিত সাফল্য সম্পর্কে দিল্লির সমীক্ষা তাজউদ্দিনের কাছে পৌঁছানো হয়। তাজউদ্দিন মন্ত্রিসভার সহকর্মীদের নিকট সংশ্লিষ্ট পটভূমি সহ মস্কো সম্মেলন সম্পর্কে দিল্লির সমীক্ষা এবং ইশতেহার সম্পর্কে তার নিজের অভিমত উপস্থিত করেন। দুদিনের মধ্যে মস্কোতে যে যুক্ত ইশতেহার প্রকাশিত হয় তা 3 দিন ধরে আলোচনা করার পর প্রবাসী মন্ত্রিসভা অবশেষে 200 শব্দ বিশিষ্ট প্রতিক্রিয়ার খসড়া অনুমোদন করেন। বস্তুত মস্কো আলোচনার ফলাফল এবং যুক্ত ইশতেহারের জন্য অপেক্ষা না করেই কোসিগিনের স্বাগতিক বক্তৃতাকে উপলক্ষ করে আওয়ামী লীগের অজ্ঞাতনামা প্রভাবশালী জাতীয় পরিষদ সদস্যদের প্রতিক্রিয়া ফলাও করে স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয় এবং এতে বলা হয় কোসিগিনের ভূমিকা এতদিন যাবৎ পাকিস্তানের সামরিক শাসকেরা যা চেয়েছিল তার সঙ্গে সার্থকভাবে মিলে গেছে। কিছুটা এরই জের হিসেবে মন্ত্রিসভার আলোচনাতেও বাংলাদেশের স্বাধীনতার অধিকার যাতে সামান্যতম অর্থেও খর্বিত না হয় সে সম্পর্কে সতর্ক পর্যালোচনার পর মন্ত্রিসভা যুক্ত ইশতেহারকে সর্বসম্মতভাবে স্বাগত জানায়। মস্কো শীর্ষ বৈঠকে বাংলাদেশ সংকট সমাধানের মূল নীতি সম্পর্কে মতৈক্য প্রতিষ্ঠিত হলেও প্রথম দিকে তা বাস্তবায়নের উপায় ও পদ্ধতির প্রশ্নে মস্কো ও দিল্লির ভূমিকায় কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। যুক্ত ঘোষণার পরপরই সোভিয়েত পত্রপত্রিকায় পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা তীব্রতর হয় এবং বিভিন্ন সোভিয়েত শহরে প্রতিবাদ সভার মতো বিরল ঘটনা অনুষ্ঠানের সংবাদ আসতে থাকে। তবু পরবর্তী 2 সপ্তাহ ধরে অন্তত ইয়াহিয়ার 12 অক্টোবরের বক্তৃতার আগে পর্যন্ত সংকটের নিরস্ত্র সমাধানের পক্ষে তাদেরকে আশা বজায় রাখতে দেখা যায়। দাতাত প্রক্রিয়া অব্যাহত রাখার বৃহত্তর স্বার্থে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য ভূমিকা গ্রহণের ব্যাপারে তাদের জড়তা ছিল বোধগম্য। 22 অক্টোবরে মৈত্রী চুক্তির 9ম ধারা অনুযায়ী সোভিয়েত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফিরুবিন দিল্লি সফর শুরু করার পর সোভিয়েত ভূমিকা সম্পর্কে সংশয়ের নিরসন ঘটতে থাকে। পাকিস্তানি জান্তার মনোভাব ও উদ্দেশ্য উপলব্ধির ক্ষেত্রে বরং ভারতের নীতি নির্ধারকগণ আমাদের অভিমতের নিকটতর ছিলেন। বস্তুত শেখ মুজিবের মুক্তি ও আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের পর পশ্চিম পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত থাকা জান্তার পক্ষে যে সাধ্যাতীত এ কথা বহির্মহলের অনেকেরই জানা ছিল, যেমন জানা ছিল ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে তাদের প্রবল অনিচ্ছার কথা। এসব উপলব্ধির ব্যাপার ছাড়াও
বিপুল সংখ্যক শরণার্থীর রক্ষণাবেক্ষণ সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ভারতের জন্য এমন বিপজ্জনক হয়ে পড়ে যে এর সম্ভাব্য সামাজিক ও রাজনৈতিক বিপর্যয় রোধের জন্য দ্রুত ও চূড়ান্ত ব্যবস্থা গ্রহণই তাদের পক্ষে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। অধ্যায় 14 সেপ্টেম্বর-অক্টোবর। সেপ্টেম্বরের শেষ নাগাদ মুক্তি সংগ্রামের রণনৈতিক নীতির আন্তর্জাতিক দিক অত্যন্ত আশাব্যঞ্জকভাবে সংগঠিত হয়ে উঠলেও এই নীতির জাতীয় দিক তথা মুক্তিযুদ্ধ ও নিয়মিত বাহিনীর নিরবিচ্ছিন্ন তৎপরতার মাধ্যমে দখলদার সৈন্যদের দুর্বল ও পরিশ্রান্ত করার লক্ষ্য তখনও অনায়ত্ত। সীমান্তে বাংলাদেশ নিয়মিত বাহিনী তখনও বিশেষ সক্রিয় নয়, আর জুলাইয়ের শেষ থেকে দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের তৎপরতার যে অধোগতি শুরু হয়, আর জুলাইয়ের শেষ থেকে দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের তৎপরতার যে অধোগতি শুরু হয় তা রোধ করার মতো রাজনৈতিক ও সাংগঠনিক ব্যবস্থাদি গৃহীত হয়নি। দেশের ভেতরে রাজনৈতিক অবকাঠামো নির্মাণ, গেরিলা যুদ্ধের বিশদ পরিকল্পনা প্রণয়ন, সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ, কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে কমান্ডো কাঠামো গঠন এবং নিয়মিত সরবরাহ এবং যোগাযোগ সুনিশ্চিতকরণ ব্যতীত পরিস্থিতির উন্নতি সাধন যে অত্যন্ত দুরূহ, আগস্ট থেকেই তা সবিশেষ স্পষ্ট। অথচ মুক্তিবাহিনীর তৎপরতার ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে দখলদার সেনাদের ক্ষতিগ্রস্ত ও যুদ্ধ পরিশ্রান্ত করে তোলা না গেলে কেবলমাত্র ভারতীয় বাহিনীর নিয়োগ বাংলাদেশের দ্রুত ও চূড়ান্ত বিজয়ের জন্য যথেষ্ট হতো না। দখলদার সৈন্যদের পরাভূত করার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভূমিকা কতখানি গুরুত্বের ছিল তা ভারতের সামরিক পরিকল্পনার বিবর্তন থেকেও অনুধাবন করা সম্ভব। যে কোনো কল্পিত বা সম্ভাব্য বহির্বিপদ মোকাবেলার জন্য পরিকল্পনা প্রণয়ন করা সব দেশের সামরিক বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। পরিবর্তনমান আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতির আলোকে কল্পিত বিপদের হ্রাস বৃদ্ধি সঠিকভাবে পরিমাপ করা এবং তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সকল সম্পদ সদ্ব্যবহারের চিন্তাই সামরিক পরিকল্পনার মুখ্য বিষয়। পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে পরিকল্পনারও সময়োচিত পরিবর্তন করতে হয় বলে সামরিক পরিকল্পনা প্রণয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মার্চের শেষে আক্রান্ত মানুষের জন্য সীমান্ত উন্মুক্ত করার পর বিপুল সংখ্যক শরণার্থী ভারতে প্রবেশ শুরু করলে এর অন্তর্নিহিত সামরিক ঝুঁকি বিবেচনা করে মে মাস থেকেই ভারতের সামরিক কর্তৃপক্ষ পরিকল্পনা শুরু করেন। এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্দিরা গান্ধী তাজউদ্দিনকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তার প্রতিশ্রুতি জ্ঞাপনের পর সঙ্গতভাবেই অনুমান করা যায় যে এই লক্ষ্য অর্জনও নির্মীয়মান ভারতের পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়। পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতা পশ্চিম পাকিস্তানে অবস্থিত। এরকম একটা সামরিক যুক্তি পাকিস্তানি শাসকেরা বরাবর প্রায়ই প্রচার করতেন। সম্ভবত এই কারণে 1969 সালের আগে পূর্বাঞ্চলে মোতায়েন তাদের সৈন্য সংখ্যা ছিল অনূর্ধ্ব 1 ডিভিশন। এমনকি 1965 সালে ভারতের সঙ্গে যুদ্ধ চলাকালেও এর ব্যতিক্রম ঘটেনি। 1968-69 সালে আইয়ুব বিরোধী গণ আন্দোলনের তীব্রতা দৃষ্টি আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন যখন হঠাৎ বড় হয়ে ওঠে, একমাত্র তখনই ঢাকার স্বতন্ত্র কোর কমান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। অবশ্য কার্যক্ষেত্রের নবগঠিত ইস্টার্ন কমান্ডের জন্য 1971 সালের জানুয়ারি অবধি 4 ব্রিগেডের মতো সৈন্য মোতায়েন রাখা হয়। পূর্ব পাকিস্তান থেকে কোনো আক্রমণের আশঙ্কা না থাকায় ভারতও বরাবরই এই এলাকায় প্রায় সমসংখ্যক সৈন্য মোতায়েন রাখত। এর কিছু মোতায়েন থাকত কলকাতার নিরাপত্তার জন্য এবং 1962 সালের পর থেকে বেশিরভাগই থাকত ঠাকুরগাঁও ও সিকিম পশ্চিম ভুটানের মাঝখানের সংকীর্ণ ভূখণ্ড প্রতিরক্ষার জন্য। শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এই ভূখণ্ডের কাছে চীন খুব তাড়াতাড়ি সৈন্য সমাবেশ ঘটাতে সক্ষম। মাত্র 30 কিলোমিটার প্রশস্ত এই সংকীর্ণ এলাকা পতনের ফলে আসামসহ
পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের প্রধান ভূখণ্ডের যোগাযোগ ছিন্ন হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকায় এর সামরিক গুরুত্ব বরাবরই বেশি। অবশ্য 1971 সালের মার্চে নকশালপন্থী আন্দোলন দমন এবং সাধারণ নির্বাচনকালীন আভ্যন্তরীণ নিরাপত্তার কাজে পশ্চিমবঙ্গে 3 ডিভিশন সৈন্য সর্বত্র ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিস্তৃত করে রাখা হয়েছিল। পাকিস্তানের সামরিক আক্রমণের মুখে কেবল এপ্রিল ও মে এই 2 মাসেই যখন 43 লক্ষ লোক ভারতে প্রবেশ করে, তখন মে জুন মাসে দিল্লির সামরিক সদর দফতরে ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল কে সিং এর তত্ত্বাবধানে সামরিক পরিকল্পনা তৈরি শুরু হয়। এই পরিকল্পনা অনুযায়ী উপদ্রুত অঞ্চলে পাকিস্তানের 3-4 ডিভিশন সৈন্যের বিরুদ্ধে ভারতের অনন্য 6-7 ডিভিশন সৈন্যের প্রয়োজন স্বীকৃত হয়। যদিও প্রচলিত হিসাব অনুযায়ী প্রতিরক্ষায় নিয়োজিত একজন সৈন্যের বিরুদ্ধে আক্রমণকারী সৈন্য সংখ্যা 3 হওয়া উচিত। স্পষ্টতই বাংলাদেশের বিদ্রোহজনিত পরিস্থিতি এবং বিদ্রোহী বাহিনীর সমর্থন বাবদ কিছু সুবিধা ভারতের অনুকূলে হিসাব করা হয়েছিল। কিন্তু ভারতের পক্ষে বাংলাদেশের সীমান্তে এই 6-7 ডিভিশন সৈন্য জড়ো করার জন্য ভারতের পশ্চিম সীমান্ত থেকে কোনো সৈন্য সরিয়ে আনার কোনো উপায় ছিল না। সম্ভাব্য যুদ্ধে পাকিস্তান পশ্চিমাঞ্চলকে যে প্রধান রণাঙ্গনে পরিণত করবে, ভারতের এমন আশঙ্কা যুক্তিসঙ্গত ছিল। উত্তর সীমান্তে চীনের বিরুদ্ধে মোতায়েন ভারতের 8-9 ডিভিশন সৈন্য থেকে বাংলাদেশের জন্য বাড়তি সৈন্যের প্রয়োজন মেটানো সম্ভব ছিল একমাত্র শীতকালে, যখন তুষারপাতে উত্তরের অধিকাংশ গিরিপথ বন্ধ হয়ে যায়। কাজেই পরবর্তী শীতকালের আগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সৈন্য সংগ্রহ সম্ভব নয়। এই অনুমানের ভিত্তিতেই ভারতের সামরিক পরিকল্পনা গড়ে ওঠে। জুলাইয়ের প্রথম দিকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হবার প্রায় 1 মাস আগে এই পরিকল্পনা প্রণয়ন সম্পন্ন হয় বলে জানা যায়। সংক্ষেপে এই ভারতীয় রণপরিকল্পনার মূল কাঠামো ছিল: ক. দক্ষিণে 2 প্রধান সমুদ্র বন্দরের প্রবেশপথে নৌ অবরোধ সৃষ্টি করে পাকিস্তানের সমস্ত সরবরাহ বন্ধ করা এবং পাকিস্তানি সৈন্যদের পশ্চাৎপসরণের পথ বন্ধ করে তাদের মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি করা। খ. বিমানবন্দর, বড় বড় সেতু, ফেরি সংযোগ পথ ইত্যাদি দখল বা বিনষ্ট করে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের একে অপর থেকে বিচ্ছিন্ন করে ফেলা। গ. বিভিন্ন যোগাযোগ কেন্দ্র দখল করে পাকিস্তানি বাহিনীকে সম্পূর্ণ যোগাযোগবিহীন করে আরও টুকরো টুকরো এবং নিষ্ক্রিয় করে ফেলা। এবং ঘ. এই পন্থায় পাকিস্তানের অধিকাংশ সৈন্য পরাভূত করার পর ঢাকার উদ্দেশ্যে দ্রুত অভিযান শুরু করা। ঢাকার দিকে দ্রুত অভিযান শুরুই ভারতীয় বাহিনীর মূল লক্ষ্য বলে বর্ণনা করা হলেও এই পরিকল্পনায় পরিষ্কারভাবে স্বীকার করা হয় যে বরাদ্দকৃত 3 সপ্তাহের মধ্যে ঢাকাকে মুক্ত করা ভারতীয় 6-7 ডিভিশন সৈন্যের পক্ষে সম্ভব নয়। কে সিং এর অভিমত ছিল, যেহেতু এই সৈন্যবল ও সময়সীমার মাঝে ঢাকা দখল ভারতীয় বাহিনীর সাধ্যের বাইরে, সেহেতু গোটা বাংলাদেশের পরিবর্তে এর বড় কিছু অংশ মুক্ত করার লক্ষ্যেই বরং তাদের সামরিক শক্তি পরিচালিত হওয়া উচিত। কে সিং এর এই অভিমত অনুযায়ী ভারতের সৈন্য সমাবেশ ক্ষমতা এবং বাংলাদেশের বিজয় সুনিশ্চিত করার মধ্যে যে ব্যবধান ছিল তা পূরণ করা সম্ভব হয় একমাত্র মুক্তিবাহিনীর সাহায্যেই। দেশের ভেতরে ও সীমান্তে মুক্তিবাহিনীর তৎপরতা ক্রমাগতভাবে বাড়িয়ে যদি দখলদার বাহিনীকে নানা উপায়ে বিঘ্নিত, ক্ষতিগ্রস্ত এবং অবশেষে যুদ্ধ পরিশ্রান্ত করে তোলা যায়, তবেই একমাত্র ভারতীয় বাহিনীর পক্ষে দ্রুত ও সর্বাত্মক বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হতে পারে বলে অনুমান করা হয়। পাকিস্তানের অবস্থানকে দুর্বল করার লক্ষ্যে মুক্তিবাহিনীর তৎপরতা বৃদ্ধি ছিল তাই মুক্তিযুদ্ধের রণনৈতিক আয়োজনের জাতীয় দিক। বাংলাদেশের বিজয় নিশ্চিত করার জন্য সমগ্র রণনৈতিক আয়োজনের আন্তর্জাতিক ও জাতীয়
উভয় উপাদানই ছিল প্রায় সমান গুরুত্বপূর্ণ এবং একে অপরের পরিপূরক। সেপ্টেম্বর থেকে অস্ত্রশস্ত্র সরবরাহ বৃদ্ধি পাওয়া এবং প্রশিক্ষণ ব্যাপকতর হওয়ার ফলে মুক্তিযুদ্ধকে দ্রুত সম্প্রসারিত করার এক অসামান্য সুযোগ ঘটে। কিন্তু পূর্বে বর্ণিত উপদলীয় বিরোধ ও সংঘাতের ফলে সমগ্র রাজনৈতিক পরিস্থিতি এমন বিশৃঙ্খল হয়ে পড়ে যে দেশের ভেতরে মুক্তি সংগ্রামের রাজনৈতিক অবকাঠামো নির্মাণ এবং মুক্তিযোদ্ধাদের পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য কমান্ড কাঠামো গঠনে সামান্য অগ্রগতি সম্ভব হয়। মুক্তিযোদ্ধা রিক্রুটের ব্যাপারে রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারি মাপকাঠি গ্রহণের আবশ্যকতা উত্তরোত্তর স্বীকৃতি লাভ করলেও বাস্তব ক্ষেত্রে অবস্থা প্রায় অপরিবর্তিত থাকে। কাজেই কোনো কমান্ড ব্যবস্থা ছাড়াই ভালো মন্দ, সৎ অসৎ, সক্ষম অক্ষম সব মিলিয়েই তরুণ মুক্তিযোদ্ধাদের আয়তন দ্রুত স্ফীত হতে শুরু করে। এর ফলে এদের মধ্যে সামাজিক পুনর্গঠন এবং সামাজিক অরাজকতা উভয় ধরনের শক্তিরই পাশাপাশি বিকাশ ঘটতে থাকে। মুক্তিযোদ্ধাদের নিয়োগের ব্যাপারে নিয়মিত বাহিনীর সেক্টর অধিনায়কদের দায়িত্ব ছিল মূলত আনুষ্ঠানিক। অধিকাংশ ক্ষেত্রেই দেশে প্রবেশের পর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সেক্টর সংগঠনের যোগাযোগ হতো ছিন্ন। অনেক ক্ষেত্রে অসংগঠিত ও প্রতিকূল অবস্থার মুখে অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে মুক্তিযোদ্ধারা তাদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করত। জুন, জুলাই, আগস্টে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে সেপ্টেম্বরে বাংলাদেশের পক্ষে এই উপলব্ধিতে আসা সম্ভব হয় যে রাজনৈতিক অবকাঠামো, কমান্ড ব্যবস্থা এবং তৎপরতার সুপরিকল্পিত কর্মসূচি ছাড়া মুক্তিযোদ্ধাদের সামান্য অংশকে বড়জোর 1/5 কাঙ্ক্ষিত লক্ষ্যে সদ্ব্যবহার করা যেতে পারে। সশস্ত্র তৎপরতার পক্ষে অনুপযোগী এই 4/5 ক্ষতিকর প্রভাব যথাসম্ভব হ্রাস করার জন্য স্ক্রিনিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করার পক্ষে অভিমত জোরদার হতে থাকে। কিন্তু সম্ভবত নিয়মিত বাহিনীর সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে ব্যস্ততার দরুন বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বকে এইসব সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা ও উদ্যোগ ছিল, তাও আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিরোধের ফলে সামান্যই কার্যকর হয়। ফলে সেপ্টেম্বর থেকে প্রতি মাসে 20,000 করে নতুন মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের বিষয়ে বাংলাদেশ নেতৃত্ব উৎসাহ প্রকাশ করলেও কার্যক্ষেত্রে এদেরকে সদ্ব্যবহার করার আয়োজন অসংগঠিত থাকে। অথচ অন্যদিকে ভারত যখন উত্তরোত্তর এই সিদ্ধান্তে পৌঁছায় যে সামরিক ব্যবস্থা গ্রহণ ভিন্ন শরণার্থী সমস্যার কোনো সত্যিকারের সমাধান নেই, তখন ভারতের পরিবর্তনমান সমর পরিকল্পনার প্রয়োজন অনুসারে মুক্তিযোদ্ধাদের সামরিক গুরুত্ব বৃদ্ধি পায়। তদনুসারে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে তাদের পূর্বেকার দ্বিধাদ্বন্দ্ব দূর হয়, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ দ্রুত বৃদ্ধি পায় এবং বাংলাদেশ সেক্টর কমান্ডারদের মাধ্যমে নতুন মুক্তিযোদ্ধাদের দেশে পাঠানো শুরু হয়। দেশের ভেতরে মুক্তিযুদ্ধের উপযোগী কোনো রাজনৈতিক সংগঠন থাকুক বা না থাকুক, মুক্তিযোদ্ধাদের পরিচালিত ও নিয়ন্ত্রিত করার মতো কোনো কমান্ড ব্যবস্থা তৈরি হোক বা না হোক, সেসবের প্রতি দৃকপাত না করে কেবল মুক্তিযোদ্ধাদের সংখ্যা বৃদ্ধির ওপরেই জোর দেওয়া হয়। এর ফলাফল সর্বত্র শুভ হয়নি। শক্তি ক্ষয় ও দখলদার সৈন্যদের যুদ্ধ পরিশ্রান্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন নিশ্চয়ই ছিল, কিন্তু যথোপযুক্ত রিক্রুটমেন্ট, ট্রেনিং, পরিকল্পনা ও কমান্ড ব্যবস্থার অধীনে অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার দ্বারা যে কাজ সম্পন্ন করা সম্ভব ছিল, বাস্তব ক্ষেত্রে একই ফল সঞ্চারের জন্য তার চাইতে অনেক বেশি মুক্তিযোদ্ধা নিয়োগ করতে হয়। কেননা রিক্রুটমেন্ট থেকে কমান্ড গঠন পর্যন্ত সর্ববিষয়ে অসন্তোষজনক অবস্থা বিরাজ করতে থাকে। মুক্তিযোদ্ধাদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে
পাক সৈন্যদের দুর্বল ও পরিশ্রান্ত করে চূড়ান্ত বিজয়ের পথ প্রশস্ত করা হয় বটে, কিন্তু এর ফলে প্রত্যাশিত স্বাধীনতার পর সামাজিক অস্থিরতার শক্তিও প্রবল হয়ে ওঠে। অতিশয় সীমিত সময়ের মধ্যে ফল উৎপাদনে বাধ্য কোনো পেশাদার সামরিক নেতৃত্বের পক্ষে সামাজিক ভারসাম্যের এসব সূক্ষ্ম যুক্তির প্রতি সংবেদনশীল হওয়ার মতো কোনো অবকাশ ছিল না। একই সময়ে শত্রুকে শ্রান্ত করার উদ্দেশ্যে বাংলাদেশ নিয়মিত বাহিনীকেও সীমান্ত সংঘর্ষে সক্রিয় করে তোলার প্রচেষ্টা চলতে থাকে। জুন জুলাইয়ের অভিজ্ঞতা অনুযায়ী দেশের ভেতরে সশস্ত্র তৎপরতার পাশাপাশি সীমান্ত সংঘর্ষ শুরু করার প্রচেষ্টা চলে, যাতে ১. ভেতরে মুক্তিযোদ্ধাদের সুবিধা হয় এবং ২. পাকিস্তানি বাহিনী দীর্ঘ সীমান্ত বরাবর বিস্তৃত হয়ে পড়ার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত এবং দুর্বল হয়ে পড়ে। আসন্ন শীতকালে বৃহত্তর অভিযানের চিন্তা সম্মুখে রেখে পাকিস্তানকে এমনই খণ্ড খণ্ডভাবে সীমান্ত বরাবর বিস্তৃত করার জন্য সীমান্ত সংঘর্ষকে ক্রমান্বয়ে বাড়িয়ে তোলার প্রয়োজন দেখা দেয়। কিন্তু পূর্ব আলোচিত কারণে বাংলাদেশে সেক্টর অধিনায়কদের তৎপরতার মান প্রধান সেনাপতি ওসমানীরও গভীর নৈরাশ্যের কারণ হয়ে দাঁড়ায়। সেক্টর অধিনায়কদের মধ্যে যারা সীমান্তে পাকিস্তানি অবস্থানের বিরুদ্ধে তৎপরতা চালানোর পক্ষে উদ্যোগী ছিলেন, তারাও এমন কিছু মৌলিক সমস্যার সম্মুখীন হন যেগুলির কোনো সমাধান তাদের জানা ছিল না। যেমন নিয়মিত বাহিনীকে প্রায় শেষ অবধি ভারতের ভূখণ্ড থেকেই তৎপরতা চালাতে হয়। তাছাড়া নিয়মিত বাহিনীর নিজস্ব কোনো সরবরাহ ও পরিবহন ব্যবস্থা না থাকায় এবং আক্রমণের ক্ষেত্রে অনেক সময় গোলন্দাজ সহায়তা অত্যাবশ্যক বিবেচিত হয় সীমান্ত তৎপরতার জন্য অনেক সময়ই তাদেরকে ভারতের সহযোগিতার উপর নির্ভর করতে হতো। এ ব্যাপারে ভারতের সহযোগিতার যে অভাব ঘটত তা নয়, কিন্তু তা পাওয়া যেত ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক তাদের নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তা, তাদের জনপদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানের উপর পাকিস্তানি গোলন্দাজ প্রতি আক্রমণের ঝুঁকি বিবেচনা করার পর। এতেও হয়তো সুবিধা হতো না যদি কোনো নির্দিষ্ট স্থানে তৎপরতা চালাবার প্রয়োজন এবং প্রতি আক্রমণের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সেক্টর ইউনিট ও ভারতীয় ফরমেশনের পর্যায়ে মিলিত আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তে আসার কোনো নিয়মিত ব্যবস্থা থাকত। বস্তুত আগস্ট অবধি বিডিএফ সদর দফতরের সীমান্ত তৎপরতার বিষয়ে সেক্টর বাহিনীকে সাধারণত কোনো নির্দিষ্ট নির্দেশ দিতেন না। সীমান্ত তৎপরতা কার্যত সেক্টর অধিনায়কদের পরিকল্পনা ও উদ্যোগের উপরেই ছেড়ে দেওয়া হয়। ওই সময় অবধি ক্রমাগত হ্রাস পেয়ে প্রায় শূন্যের কোঠায় দাঁড়ায়। জুলাইয়ের শেষ দিকে ভারতের ইস্টার্ন কমান্ডের ডিরেক্টর অপারেশনসের দায়িত্ব নেয়ার পর মেজর জেনারেল বিএন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাহায্য করার জন্য বিশেষভাবে নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের অপারেশনস পরিকল্পনায় বিরাজমান শূন্যতা দৃষ্টিতে তিনি আগস্টের শেষ দিক থেকে বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ক্রমে প্রত্যেক মাসের জন্য তৎপরতা টার্গেটের তালিকা তৈরি করতেন এবং প্রস্তাব আকারে তার এক কপি পাঠাতেন ওসমানীর মাধ্যমে সেক্টর অধিনায়কদের কাছে এবং অন্য কপি ভারতের সংশ্লিষ্ট ফরমেশন কমান্ডারদের কাছে। উদ্দেশ্য ছিল এগুলি বাস্তবায়নের জন্য বিভিন্ন সেক্টরকে আগ্রহী করে তোলা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ভারতীয় ফরমেশন কমান্ডারদের অবহিত রাখা। আগস্ট থেকে শুরু করে পরবর্তী প্রতি মাসের টার্গেট পরিকল্পনার কাজ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকত। প্রস্তাবিত এসব তৎপরতার টার্গেটকে যথাযথ আক্রমণ পরিকল্পনায় পরিণত করার দায়িত্ব ছিল বাংলাদেশ সেক্টর নেতৃত্বের এবং অনুমান করা হতো এ ব্যাপারে ভারতীয় ফরমেশন নেতৃত্বের সহযোগিতা পাওয়া সম্ভব। কিন্তু কার্যক্ষেত্রে বিশেষত সেপ্টেম্বরে ভারতীয় সহযোগিতার ভিত্তিতে বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে
সেক্টর অধিনায়কদের প্রতি না ছিল বাংলাদেশ হেডকোয়ার্টারের কোনো সুস্পষ্ট নির্দেশ, না ছিল অনুকূল আবহাওয়া।